আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী সাংবাদিক মাসুম মাহবুব। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসব। নির্বাচন নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, সেই আলোচনাটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব। তারা খেলছে এক ভয়ঙ্কর খেলা। আমাদের রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলো একটি দলকে জেতাতে চাইছে, তাই তারা তাদের সর্বোচ্চ খেলা খেলছে। এখন আমি কি পুরোপুরি এভাবে বলবো, নাকি বলবো আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কেউ শব্দটা বলতে পারে কেউ, সবাই না, সবাই নিজেকে অর্থের কাছে বিক্রি করে না। 54 বছরের এই বাংলাদেশ আজকের এই অবস্থায় এসছে কিছু খারাপ লোকের জন্য, আর যতটুকু ভালো আছে কিছু ভালো মানুষ এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে। দর্শক, হঠাৎ করে টেলিভিশনের শিরোনামে ব্রেকিং নিউজ দেখলাম কিছুক্ষণ আগে, ঠাকুরগাঁ জামাতের আমির আটক হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তার কাছে অনেক টাকা পাওয়া গেছে। প্রশ্ন হলো, আমার টাকা আমার কাছে যদি বৈধ উপায়ে পাওয়া যায়, তাকে কি আটক করা যাবে, বা তাকে আইনের কোন ধারায় গ্রেফতার করা যায়? আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন ধরে যাদের কাছে প্রচুর চাঁদাবাজির টাকা আছে, তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। খুব একটা শুনিনি তাদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আমরা এটাও শুনি নাই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরেছে অথবা আমাদের মিডিয়া বড় করে সংবাদ দিয়েছে। আমি আজকে পুরো বিষয়গুলো ভিডিও আকারে আপনাদের দেখাবো, শুধু বলবো না, সঙ্গে ভিডিও দেখাবো। চলেন আমরা বিএনপির এক মুন্সির বক্তব্য শুনি, তিনি কি বলছিলেন, তারপরে আমরা আসি আপনাদের মূল আলোচনায়। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। দল বাড়ি সব পুরা সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা রেকর্ড করে বলে দিতে পারেন, বলে দিতে পারেন যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নেই। আমি একটা মিন করতেছি, সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। বুঝতে পারছেন, একজন বিএনপির সিনিয়র নেতা বলছেন কেউ যদি ধানের শীষে ভোট না দেয় তাদের বাড়িঘর জ্বালিয়ে দেবেন। তিনি অপমানিত হতে পারবেন না, পরাজয় মেনে নিতে পারবেন না। এই ব্যক্তির বক্তব্যটি কয়টা টেলিভিশনে ব্রেকিং নিউজে দেখেছেন। প্রকাশ্যে একজন সিনিয়র পলিটিশিয়ান হুমকি দিচ্ছেন বাড়িঘর জ্বালিয়ে দেবেন যদি কেউ ভোট কেন্দ্রে যায়, মানে দাড়ি পাল্লা বা হাত পাখা অথবা অন্য মার্কার, কেবল ধানের শীষের পক্ষের লোকেরা ভোট দেবে, তাকে যেন কেউ, তার বিরুদ্ধে যেন কেউ ভোট না দেয়, বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর সব জ্বালিয়ে দেবেন। আবার তিনি বলছেন প্রয়োজনে সব ভিডিও করেন আপনারা, আমি কিচ্ছুকে ভয় করি না। এই ব্যক্তি তার বক্তব্য কয়টা টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখেছেন আপনারা দেখেন না? কোনটা দেখছেন এখন ব্রেকিং নিউজ? এইটা দেখতেছেন, দেখেন তো এই ভিডিওটা আপনার। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁ সদরে, প্রপারে বাসা। শহর, হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলে? কলেজে? সালন্দা, হ্যাঁ। ঠাকুরগাঁ সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে লাগে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন? আপনারা 71 টেলিভিশনের সৌজন্যে ভিডিওটা দেখলেন। আমার প্রশ্ন হলো, আপনারা তার ইন্টারভিউতে কি বুঝলেন? তাকে যখন আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসা করছে তিনি কি বললেন? তিনি শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করেন, হালাল উপায়ে ব্যবসা করেন। তো এই ভদ্রলোক ঢাকা থেকে আজকে এই টাকাগুলো ক্যারি করেছেন, কারণ ব্যাংক ট্যাঙ্ক বন্ধ হয়ে গেছে, যে জন্য নগদ টাকা তাকে সঙ্গে বহন করতে হয়েছে তার ব্যবসায়িক কাজের জন্য। হতে পারে তার শ্রমিকদের বেতন, অনেক কিছু হতে পারে। একজন ব্যক্তিকে ধরতে হলে তার বিরুদ্ধে দেখতে হবে তার কাছে টাকাটা অবৈধ কিনা। তিনি কি নির্বাচনের জন্য টাকা নিচ্ছেন? তিনি কি অবৈধভাবে ভোট কেনার কাজকে করছেন, কাউকে বিলি করছেন? অথবা তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে এই টাকাগুলো তুলে দিচ্ছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর জন্য? এইরকম মুভমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে? না, নিজের টাকা নিজে বহন করছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। কোন আইনে? এটা একটু জানার দরকার। নীলফামারীর এসপি আপনাকে বলছি,
12 তারিখের পর গল্পটা ভিন্ন হতে পারে। আমি আপনাদেরকে বারবার বলি, নিরপেক্ষ থাকেন, জনগণ এবং দেশের পক্ষে থাকেন। বিএনপি আসুক, জামাত আসুক, দুটোই বাংলাদেশের দল, তারা বাংলাদেশপন্থী। এই দেশে বিএনপির অনেক অবদান আছে, জামাতের অবদান আছে। ফ্যাসিস্টকে খেদানোর জন্য এরা বহু রক্ত দিয়েছে, 15-16 বছর তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমার কাছে এই দুটো দলই পছন্দের, মানেন আর না মানেন। আমি বিএনপি এবং জামাত দুটো দলকে ভালোবাসি এই কারণেই যে দীর্ঘ 15-16 বছর এই দুটো দলের হয়ে আমরা কাজ করেছিলাম, কারণ তারা 4 দলীয় থেকে 20 দলীয় জোট একভাবে এক পথে একমতেই চলেছিল। হঠাৎ এই মুহূর্তে এসে যেহেতু আওয়ামী লীগ নেই, তারা দুটো দল ভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছে মানে এই না তারা শত্রু হয়ে গেছে। এখনো জামাত বিএনপির নেতাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, একসাথে চা খাচ্ছেন, একজনের সন্তানের বিয়ে হলে আরেকজন দাওয়াতে যাচ্ছেন, হাসি ঠাট্টা করছেন। এই সম্পর্কগুলো বাংলাদেশে থাকবে, যেটা আওয়ামী লীগের সাথে তাদের ছিল না, কিন্তু জামাত বিএনপির মধ্যে থাকবে। কিন্তু নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে আমাদের প্রশাসনের ভাইয়েরা, পুলিশের ভাইয়েরা যে কাজগুলো করছে, এটা খুব নির্লজ্জ কাজ। প্রমাণ করতে হবে এখন এই টাকাটা অবৈধ কিনা। যদি অবৈধ না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে জবাব দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা টেলিভিশন যে শিরোনাম করেছে আজকে কথাগুলো মিডিয়া নিয়ে, আপনারা একটু শক্ত হয়ে বসেন। মিডিয়ার আজকে চেহারা উন্মোচন করব। তাকে নিয়ে যে মিডিয়া আগডুম বাগডুম নিউজগুলো দিচ্ছেন, আপনারা কালকে সারা রাত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটি রাজনৈতিক দলের দুর্বৃত্তরা অন্য রাজনৈতিক দলের উপর হামলা করেছে, কয়টা নিউজ দিয়েছেন আপনারা? লজ্জা লাগে আপনাদের জন্য এই কারণে যে আমিও মিডিয়া কর্মী ছিলাম। ভাই, আমার একটা দল পছন্দ আছে, আমি অনেস্টলি বুকে হাত দিয়ে বলি, কিন্তু যখন আমি কথা বলি সত্যটা বলি। কারণটা কি বলেন? কারণ সাংবাদিকতা পেশা আমি যে উদ্দেশ্যে বেছে নিয়েছি, অন্য ক্যারিয়ার বাদ দিয়ে সত্যটা বলার জন্য, দলের পারপাস সার্ভ করার জন্য নয়। আমার দল আমার প্রতি অখুশি, তারা মনে করে আমি অন্য দলের হয়ে গেছি, কেউ মনে করে গুপ্ত, কেউ মনে করে সুপ্ত। গত 15টা বছর আমরা দেখেছি তো গুপ্ত সুপ্তের খেলা। এখন সুপ্ত কারা? যারা চাঁদাবাজি করতে পারে, দখলদারিতে চালাতে পারে, মানুষের মাথায় বাড়ি দিতে পারে। আর গুপ্ত কারা? যারা ইনসাফের জন্য লড়াই করে, যারা সত্যের জন্য লড়াই করে, যারা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দিতে চায়, যেটা মানুষের জন্য নিরাপদ আশ্রয় স্থান হবে। একদম সহজ বাক্যে বলে দেই, গুপ্ত আর সুপ্তের ব্যাখ্যাটা হলো এখানে। যারা সুপ্ত তারা চাঁদাবাজি করবে, আর যারা গুপ্ত, যারা চাঁদাবাজি করছে না, দখলদারিতে চালাচ্ছে না, তারা হলো গুপ্ত। কারণ এই রাষ্ট্রের পক্ষে তারা দাঁড়িয়েছে। আমি একটা দলকে পছন্দ করি, ভালোবাসি, কেন তার পক্ষে কথা বলতে পারছি না? এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে বলেন? আমি আমার সন্তানকে নিয়ে গর্ব করছি না, করছি প্রতিবেশী সন্তানকে নিয়ে। তার মানে আমার সন্তান লালন পালনের ক্ষেত্রে আমার ব্যর্থতা আছে, এটা মানতে হবে। প্রকাশ্যে বলছি আমি ওই দলটাকে পছন্দ করি, হয়তো ওই দলটাকেই ভোট দেব, তারপরও আমি চাই অন্য দলটা জয়লাভ করুক। কারণ কি জানেন? কারণ হলো আমার দলটাকে আমি আরো ধ্বংস হতে দেখতে চাই না। ক্ষমতায় শেষ নয়, দলটা রক্ষা পাক। কারণ 16-17 মাস যা দেখেছি মেনে নিতে পারছি না। আসেন জামাতের এই নেতার ব্যাপারে জামাত কি বললো আমরা এক নজর শুনে আসি। জামাত কিছুক্ষণ আগে তারা স্টেটমেন্ট দিয়েছে যে এই ব্যাপারে তাদের বক্তব্যটা আমরা এক নজর শুনবো, আপনাদের শোনানোর চেষ্টা করছি। আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। যেটি খুবই স্বাভাবিক, একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মধ্যে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে ইউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ, তার কর্মপন্থা, তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা তার ভূমিকা পালন করে থাকি। জামাত ইসলামী নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস দিতে হয়েছে। গত 28 তারিখ আমিরের জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন, আপনারা খেয়াল করেছেন, তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো। পরে দেখা গেল 1 ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাঁশ ছিল, লাঠি ছিল, অথবা এই ধরনের ছিল যেগুলা কাজের জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে স্টেজের কাজের জন্য নেওয়া হচ্ছে, শাবল নেওয়া হচ্ছে, কুদাল নেওয়া হচ্ছে। 1 ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়িটা, তিনিও গাড়িতে নেই, তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল, কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন।
এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের যোগসাজশে আমাদের ভাবমর্যাদাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অথচ 1 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে বলতে তার সাথে গাড়িতে যারা ছিলেন বলা হয়েছে যে এগুলো কিছুই ছিল না, এবং সেটাই আসলে বাস্তব ছিল। তো এইভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিক ভাবে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আইনি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। তিনি খুবই স্বাভাবিক, একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মধ্যে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুব লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে ইউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি, এই টর্চার। আপনারা শুনলেন, আমরা তাকে আপনাদেরকে বক্তব্যটা শোনাবার চেষ্টা করছিলাম। প্রশ্ন হলো জামাতের প্রচার সম্পাদক যিনি, তার নাম হলো এহসানুল মাহবুব জোবায়ের, তিনি স্পষ্ট বক্তব্যটা দিলেন। তিনি ঢাকা থেকে টাকাটা ক্যারি করেছেন, তার ব্যক্তিগত টাকা, ব্যবসায়িক টাকা। আমি দেখলাম আমাদের আল জাজিরার কথিত ভাড়াটে সাংবাদিক না হাম্বাদিক চোকান নাইন তার ফেসবুকে ভিডিওটি দিয়েছে এবং এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। আমরা আশা করি সন্ধ্যার মধ্যে বিএনপির আরো বড় কিছু ভাইরাল হয়ে যাবে হয়তো, কারণ এটাই হয় বাংলাদেশে সবসময়। একজনের বৈধ টাকাকে অবৈধ করতে গিয়ে তাদের অবৈধ জিনিস হয়তো বেরিয়ে আসবে। একটু ওয়েট করতে হবে আমাদের, কারণ নির্বাচনের জন্য এখনো কিছু সময় বাকি আছে। আসেন মিডিয়ার কিছু চেহারা দেখায়। আমি লন্ডনে থাকা অবস্থায় বিবিসির একটা ট্রেনিং এ ছিলাম, লম্বা একটা ট্রেনিং সাংবাদিকতার বিষয়। তো আমাদেরকে সাংবাদিকতা শেখাতো ওরা, মানে পশ্চিমা দুনিয়া আমাদের সাংবাদিকতা শেখাতো। কিভাবে জানেন? যে কিভাবে ইসলামকে জঙ্গি প্রমাণ করা যায়। দেখবেন দখলদাররা যখন প্যালেস্টাইনে কয়েক লক্ষ মানুষ মারলো, তখন তাদের রাষ্ট্রের নিরাপত্তার অজুহাত দেখিয়ে মারলো এবং এই মারগুলোকে পুরো পৃথিবী মানে পশ্চিমা দুনিয়া বৈধ করে ফেললো। আর প্যালেস্টাইন যখন হামলার পর মানে মার খেয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো, তখন বললো ওই দেখো ওরা রকেট মারছে, ওরা সন্ত্রাসী, ওদেরকে চলো ইউরোপ আমেরিকা সব এক হও, ওদেরকে আমরা ধোলাই দেই। দখলদার দেশটিকে ফ্রান্স, জার্মান, ইটালি সহ আমেরিকা সহ সবাই অস্ত্র দিল ফিলিস্তিনকে আরো মারার জন্য। যখন ইরান সমর্থন করলো ফিলিস্তিনকে, তখন ইরানেও হামলা শুরু হলো। যখন তুরস্ক সমর্থন করলো ফিলিস্তিনকে, তখন তুরস্কের ভেতরে আপনারা দেখলেন কি হামলার ঘটনা ঘটলো। হামলা মানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। এই পশ্চিমা দুনিয়া তাদের মিডিয়া দিয়ে প্রমাণ করে যাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারা সন্ত্রাসী। যারা হকের কথা বলে তারা জঙ্গি জেহাদি। আর ওরা এই পশ্চিমা দুনিয়া অস্ত্র বিক্রির নামে পুরো পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে দেয়। ইরাককে ধ্বংস করেছে, তারা আফগানকে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে। তারপর তারা এরকম ধারাবাহিকতা, তারা প্রচুর মুসলিম দেশকে ধ্বংস করেছে বিভিন্ন অজুহাত। কখনো সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলে হামলা করে ইরাকে, শেষে দেখা যায় কিচ্ছু পাওয়া যায়, ইরাকটা ধ্বংস হয়ে গেল। এইভাবে মুসলিম দেশগুলোকে তারা ধ্বংস করে এবং তাদের এই বিবিসি, সিএনএন, রয়টার্স এই গণমাধ্যমগুলোর এই ন্যারেটিভটাকে তৈরি করে দেয়। এটা হলো ওদের সাংবাদিকতা। তো আমাদের সাংবাদিকরা ঠিক এই কাজটি করে। এই নির্বাচনে সবচেয়ে বেশি টাকা বিলি করছে কারা? কারা তাদের লুটপাট, চাঁদাবাজির অবৈধ টাকাগুলো দিয়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে? প্রত্যেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন তাদের নামটা। কিন্তু ফাঁসানো হলো এক নিরীহ ব্যক্তিকে, যিনি ব্যক্তিগত টাকা নিয়ে মানে ব্যক্তিগত টাকা ক্যারি করছে। তো আমাদের দেশের মানুষ সেই জন্য আমাদের মিডিয়াগুলো আর দেখে না। বাংলাদেশে এখন কত শত টেলিভিশন, জানি না কয়টা টেলিভিশন মানুষ দেখে। যদি টেলিভিশনগুলো দেখতেন তাহলে আমার লাইভে এই যে হাজার হাজার লোক বসে আছেন কেন দেখছেন? তারা তো টিভি দেখতেন বসে বসে। আমরা দেখেছি হাসিনার 15-16 বছরে প্রত্যেকটা টেলিভিশন হাসিনার গুণগান গেয়েছে। হাসিনা চলে যাওয়ার পর মিডিয়ার চরিত্র চেঞ্জ হয়েছে। আবার একটা দল আসবে, তাদের গুণগান গাবে আর অপোজিশনকে সার্চ করবে। তো এইভাবে আমাদের গণমাধ্যমগুলো একটা নিরীহ গোষ্ঠীকে সন্ত্রাসী দেখাবে, জঙ্গি দেখাবে। হ্যাঁ দেখেন, জামাত নারী নেতৃত্ব মানে না। আমার বক্তব্যগুলো আজকে জামাতের পক্ষে যাচ্ছে, সরি টু সে, কিছু মনে করবেন না। সত্যটা বলতে আসলে উচিত, বলা উচিত। কখন আল্লাহ জীবনটা নিয়ে যায় তো আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ বলবো তুই সাংবাদিকতা করছিস, মিথ্যা কথা বলছিস কেন? তো জিব্বা কেটে দিলাম। তো জিব্বা তো আমার, কাটলে আমি ব্যথা পাবো, আমার দল ব্যথা পাবে না। সত্যটা বলতে হবে। নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান করে কোন দলটি? আপনার বুকে হাত দিয়ে বলেন। আমি কোনো প্রশ্ন করবো, শুধু উত্তর দেবো না, আপনারাই উত্তর দেবেন। নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারীর সাথে যত রকম মানে অপরাধ আছে, কোন দলটি বেশি করে? কারা করেছে বিগত 15-16 বছর দেখেছেন? কিন্তু সবচেয়ে বেশি দায় কার এসছে? ইসলামী বা হুজুরদের উপর। 71-এ রাজাকার কারা ছিলেন? আলিম ওলামা নাকি সুবিধাবাদীরা? কিন্তু নাটক সিনেমায় দেখেন কাদেরকে? হুজুরদেরকে।
আমাদের বাংলাদেশে রাষ্ট্রের জন্য সন্ত্রাসী বা চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, যত রকম অপকর্ম, খুন খারাপি কারা করে? হুজুররা নাকি অন্যরা? কিন্তু দোষ কাদের? সবচেয়ে বেশি খারাপ হুজুররা। আমাদের টেলিভিশনের নারী অ্যাঙ্কররা একটু ইসলামিক মাইন্ডের লোক পেলে চেপে ধরে। কেন চেপে ধরে? তারা মনে করে হুজুররা এক অন্য জগৎ থেকে আসে, তারা দেশের আইন শৃঙ্খলা বা নিয়ম কানুন জানে না। তো আমাদের মিডিয়ার চরিত্রটা এমন হয়ে গেছে, দেখবেন যে শুনেছি গতকালকে আমাদের রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সাথে মিডিয়া কর্মীদের বৈঠক হয়েছে, কিভাবে এই নির্বাচনটা ইঞ্জিনিয়ারিং করা যায়। আমি আপনাদেরকে বলবো, টেলিভিশনে চোখ রাখার দরকার নেই। টেলিভিশনগুলো সব বিক্রি হয়ে যায়, কারণ যারা টেলিভিশন নিয়ন্ত্রণ করছেন, আপনারা জানেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর প্রত্যেকটা টেলিভিশন কারা নিয়ন্ত্রণ করছে। পরিকল্পিত এই ছোট্ট ঘটনাকে প্রত্যেকটা টেলিভিশনে ব্রেকিং নিউজ করা হয়েছে। এটা কিন্তু একটা কি বলবো, মিডিয়া সন্ত্রাস বলা যায়, মিডিয়া কু বলা যায়। ছোট্ট ঘটনা, কারণ তারা বিগত সময় একটা ঘটনা পায়নি। অথচ এই মিডিয়া বিএনপি নেতা মুন্সির বক্তব্যটাকে জোরালোভাবে প্রচার করেনি, যিনি বাড়িঘর জ্বালিয়ে দেবেন হুমকি দিয়েছে। গত রাত থেকে বিভিন্ন প্রান্তে সন্ত্রাসীরা যে হামলা করেছে রাজনৈতিকভাবে বিপরীত দলের উপর, এই নিউজগুলো কোনো গণমাধ্যমে সেই অর্থে দেখেন নাই। দেখছেন একজন ব্যক্তি তার টাকা ক্যারি করছে, বিমানে করে টাকা ক্যারি করছে, সে তো অন্যায়ভাবে চুপিচারি না। বিমান তো চেকিং হয়, লাগেজ, যারা বিমান যাতায়াত করেন তারা জানে না যে লাগেজ চেক হয়। এটা কি নতুন কিছু? এই ঘটনাগুলো কারা ঘটিয়েছেন? আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা গ্রুপ আর আমাদের রাষ্ট্রীয় এজেন্সি মিলে। তো মানুষ কি এই ঘটনাগুলো খেয়েছে? এই ঘটনায় কি কারো ভোট কমছে না বাড়ছে? বলেন। পাথর দিয়ে মানুষ মারা, নিজের টাকা বৈধ করে নেয়া এক জিনিস। তো আমাদের এই মিডিয়ার চরিত্রগুলো আসছে সময়গুলোতে, সময় যেমন নির্বাচন পর্যন্ত, কালকে দেখবেন কি কি ঘটতে পারে। কালকে দেখবেন কেন্দ্র দখল, কোনো মিডিয়া নিউজ দেবে না, পুলিং চিৎকার করবে, এজেন্ট বের করে দিবে, মারধর করবে, নারীদের উপর হামলা হবে, শুধু সোশ্যাল মিডিয়া দেখবেন, কিন্তু মিডিয়া দেখবেন না। সেই নির্দেশনা মিডিয়ার কাছে চলে এসছে। কেউ কেউ হয়তো সাহস করবে, যাদের বুকে সাহস আছে, হিম্মত আছে। কিন্তু মিডিয়াগুলো দেখছেন আপনারা বিগত সময় কারা বিজ্ঞাপন দিয়েছে। সেদিন নাহিদ ইসলাম অভিযোগ করেছে তাদের বিজ্ঞাপন নিচ্ছে না কোনো টেলিভিশন, কিন্তু একটি দলের বিজ্ঞাপন নিচ্ছে প্রচারের জন্য। এটা কি মিডিয়ার চরিত্র হতে পারে? একদমই না। কিন্তু এটি আমাদের মিডিয়ার চরিত্র। আমি বিশ্বাস করি 12 তারিখের পর মিডিয়ার চরিত্র পরিবর্তন হবে। যদি বাংলাদেশে কোনো সৎ শাসক, সুশাসক, ইনসাফকারী আসে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, এই দেশ পরিবর্তন হবে। একটা কথা মনে রাখবেন, 54 বছর পর বাংলাদেশ সঠিক পথে হাঁটতে যাচ্ছে। স্রেফ আপনার একটা ভোট বলে দিচ্ছে বাংলাদেশ কোন পথে যাবে। আপনি কি বিগত সময়ের মতো ভুল করবেন, নাকি এবার বাংলাদেশের মালিকানা বুঝে নেবেন? চিন্তা করেন। নেতার চামচামি না করে, নেতার জুতো বা ছাতা না টেনে এবার নিজে দেশের মালিক হন। নেতা আপনার পিছনে ছুটবে। কালকে কথাটি আবারও রিপিট করছে, আমরা নেতার পেছনে ছুটছি, এবার নেতা আমাদের পেছনে ছুটবে। সেই কাজটি আপনাকে করতে হবে। ভোট বুঝে শুনে দেবেন। আরেকটি কথা, হায়ের পক্ষে ভোট দেবেন। যদি হায়ের পক্ষে ভোট দেন, বাংলাদেশে কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আর খেতে পারবে না। এই জনগণ এই রাষ্ট্রের মালিক হবে। যদি রাষ্ট্রকে ভালোবাসেন, এই জাতিকে ভালোবাসেন, নিজের বিবেক বুদ্ধি থাকলে ভোট দুটো দেবেন। কোন মার্কে দেবেন বলবো না, কিন্তু হায়ের পক্ষে দেবেন, এটি আপনাদের কাছ থেকে আমরা চাই। প্রত্যেকে ভালো। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, সাংবাদিক মাসুম মাহবুব কথা বললেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বললেন, কোন দলে গিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে কথা বললেন, কাকে ভোট দিলে দেশ এবং জাতির মুক্তি হবে, দেশ এবং জাতি ভালো পথে যাবে এবং দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বললেন। প্রিয় দর্শক, আমি একটি জিনিস আপনাদের নিয়ে বলতে চাই, তা হচ্ছে দেখেন, ডক্টর কনক সরোয়ার এই বিষয়টি কিছুক্ষণ আগে ছেড়েছে। মঞ্জুরুল মুন্সি হুমকি দিচ্ছে আগুনে পোড়ানো। কুমিল্লা 4 আসনে ব্যাংকো মঞ্জুর আহসান মুন্সি মনোনয়নপত্র বাতিল হওয়া ছিটকে পড়েছে নির্বাচন থেকে। মুন্সি এখন ট্রাক মার্কায় ভোট চায়, ভোট না দিলে হুমকি দিচ্ছে ঘরবাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবার। দেখেন যা ভালো মনে করেন। এই যে সন্ত্রাসী কায়দায় ভোট চাওয়া, কি হুমকি! ভোট তার বাপের জিনিস, সে চাচ্ছে দিতে হবে, না দিলে ঘরবাড়ি জ্বালিয়ে দেবে। প্রিয় দর্শক, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। মাসুম মাহবুব ভাই যে কথাগুলো বললেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।